4500 বছরেরও বেশি সময় ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক মহাকাব্যিক সৃষ্টি, যার নাম শুনলেই পৃথিবীর প্রতিটি মানুষের মনে জেগে ওঠে বিস্ময় আর কৌতূহল। গিজার বালুময় প্রান্তরে বিশাল আকারে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যগুলোকে বলা হয় পিরামিড। কিন্তু এর মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে রহস্যময় এবং ইতিহাসের অন্যতম বিস্ময় হল গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিড শুধু একটি সমাধি নয়, এটি এক মহাকাব্যিক প্রকৌশলের প্রতীক, যা আজও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয়। প্রশ্নটা সেই প্রাচীনকাল থেকেই ঘুরপাক খাচ্ছে। এত বিশাল একটি কাঠামো, যেখানে প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে, প্রতিটি ব্লকের গড় ওজন 2.5 থেকে 15 টন, সেটি কিভাবে তৈরি হলো এমন এক সময়ে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না? সময়টা খ্রিস্টপূর্ব 2560 সাল। মিশরের শাসক ছিলেন ফেরাউন খুফু, যাকে গ্রিক রাচ্চিওপস নামে ডাকত। তার শাসন আমলেই শুরু হয় গ্রেট পিরামিডের নির্মাণ কাজ। এই কাজ চলেছিল আনুমানিক 20 থেকে 26 বছর ধরে। বিশাল এই কাঠামোর উচ্চতা ছিল প্রায় 146 মিটার, যা সময়ের সাথে ক্ষয়ে এখন দাঁড়িয়েছে 138 মিটারে। পুরো কাঠামোর ওজন প্রায় 6 মিলিয়ন টন। কল্পনা করুন, প্রাচীন মিশরের গরম রোদে সীমিত প্রযুক্তি নিয়ে হাজার হাজার শ্রমিক কেমন করে এই কাজ শেষ করেছিল। প্রথমেই জানতে হবে এত বিশাল পাথরের ব্লকগুলো কোথা থেকে আনা হয়েছিল। মূল কাঠামো তৈরি হয়েছিল স্থানীয় গিজা অঞ্চলের লাইমস্টোন দিয়ে, যা কাছাকাছি খনি থেকে কেটে আনা হয়েছিল। পিরামিডের বাইরের অংশ ছিল সাদা চকচকে তুরা লাইমস্টোন দিয়ে আবৃত, যা নীল নদ দিয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরের খনি থেকে আনা হতো। আর অভ্যন্তরীণ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন কিংস চেম্বারের ছাদ তৈরি হয়েছিল শক্ত গ্রানাইট পাথর দিয়ে, যা আসওয়ান থেকে আনা হয়েছিল প্রায় 800 কিলোমিটার দূর থেকে। এত দূর থেকে এত ভারী পাথর আনার কাজটি ছিল এক অসাধারণ পরিকল্পনা এবং সংগঠনের ফল। কিন্তু পাথর শুধু আনলেই তো হয় না, এগুলো কাটতে এবং আকার দিতে হতো। প্রাচীন মিশরীয়রা তামার ছুরি, কাঠের হাতুড়ি এবং ডোলোরাইট পাথরের হাতুড়ি ব্যবহার করত। ডোলোরাইট ছিল এতটাই শক্ত যে এটি দিয়ে গ্রানাইট কাটা যেত। কল্পনা করুন, সূর্যের প্রচণ্ড তাপে শ্রমিকরা দিনভর 1 টন, 2 টন, এমনকি 15 টন ওজনের ব্লক কেটে ঘষে মাপজোক করে প্রস্তুত করত। এরপর আসে পাথর পরিবহনের বিষয়টি, যা আসল রহস্যের শুরু। এত ভারী পাথর কিভাবে খনির জায়গা থেকে নির্মাণস্থলে আনা হতো? আধুনিক গবেষণায় দেখা গেছে মিশরীয়রা কাঠের স্লেজ ব্যবহার করত। স্লেজ হলো এক ধরনের কাঠের প্ল্যাটফর্ম, যার উপর পাথর রাখা হতো। তারপর দলবদ্ধ শ্রমিকরা সেই স্লেজ টেনে নিয়ে যেত। কিন্তু শুধু স্লেজ টেনে এত ভারী পাথর সরানো কি সম্ভব? এখানে আসে পানির জাদু। প্রত্নতত্ত্ববিদদের মতে শ্রমিকরা স্লেজের সামনের বালিতে পানি ঢেলে দিত। এতে বালি শক্ত আর মসৃণ হয়ে যেত, ফলে ঘর্ষণ অনেক কমে যেত আর পাথর টানা তুলনামূলক সহজ হয়ে পড়ত। এক পরীক্ষায় দেখা গেছে এই পদ্ধতিতে প্রয়োজনীয় শক্তি প্রায় অর্ধেক কমে যায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, এই পাথরগুলো কিভাবে এত উঁচুতে তোলা হয়েছিল? এখানে কয়েকটি তত্ত্ব রয়েছে। সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো র্যাম্প তত্ত্ব। অনেকের মতে পিরামিডের একপাশে একটি বিশাল সোজা র্যাম্প তৈরি করা হয়েছিল, যার উপর দিয়ে স্লেজ টেনে পাথর ওপরে তোলা হতো। কিন্তু সমস্যাটা হলো, পিরামিড যত উঁচু হতে থাকতো, র্যাম্পও তত লম্বা আর উঁচু করতে হতো, যার জন্য বিশাল জায়গার প্রচুর উপকরণ লাগতো। অন্য একটি তত্ত্ব বলছে পিরামিডের চারপাশে জিগজ্যাগ বা সর্পিল আকারে র্যাম্প বানানো হয়েছিল। এতে র্যাম্পের দৈর্ঘ্য কম লাগতো এবং তুলনামূলক দামে জায়গাও বাঁচত। তবে এতে বড় পাথর তোলা ছিল চ্যালেঞ্জিং। ফরাসি স্থপতি জাঁ পিয়ের হুদিন একটি আকর্ষণীয় ধারণা দেন। তার মতে পিরামিডের অভ্যন্তরে একটি অভ্যন্তরীণ সর্পিল র্যাম্প ছিল, যার মাধ্যমে পাথরগুলো ধাপে ধাপে উপরে তোলা হতো। স্ক্যান পিরামিড প্রজেক্টে পিরামিডের ভিতরে কিছু রহস্যময় ফাঁকা স্থান ও করিডোর পাওয়া গেছে, যা এই তত্ত্বকে আংশিকভাবে সমর্থন করে। পাথর পরিবহন শুধু স্থলপথেই সীমাবদ্ধ ছিল না। নীল নদ এবং তার শাখা প্রশাখা এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিছুদিন আগে গবেষকরা অহরাম ব্রাঞ্চ নামে নীল নদের একটি হারিয়ে যাওয়া শাখার সন্ধান পান, যা গিজার কাছাকাছি ছিল। এই জলপথ ব্যবহার করে পাথর ও অন্যান্য উপকরণ নৌকায় করে সরাসরি নির্মাণস্থলের কাছাকাছি নিয়ে আসা সম্ভব হতো। এতে সময় এবং শ্রম দুই বাঁচত।
শ্রমিকদের জীবন নিয়েও ভুল ধারণা ছিল। অনেকে মনে করেন পিরামিড দাসরা বানিয়েছে, কিন্তু প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় প্রমাণিত হয়েছে এগুলো তৈরি করেছিলেন দক্ষ বেতনভুক্ত শ্রমিকরা। তারা ছোট ছোট দলে বিভক্ত ছিল এবং তাদের থাকার জন্য সুসংগঠিত ক্যাম্প ছিল, যেখানে খাবার, পানি, এমনকি চিকিৎসা সুবিধাও ছিল। এক প্যাপিরাস নথি, ডায়েরি অফ মেরেরে এক শ্রমিক দলের দৈনন্দিন কাজের বিবরণ পাওয়া যায়, যেখানে তারা কিভাবে পাথর পরিবহন করত তা বিস্তারিত লেখা আছে। পিরামিডের স্থাপত্যের নিখুঁত পরিমাপের ব্যাপারটিও আজও বিস্ময়ের। 4টি দিক প্রায় নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমমুখী, এবং ভিত্তি প্রায় সমান উচ্চতায় স্থাপন করা হয়েছে, যেখানে তফাৎ মাত্র কয়েক সেন্টিমিটার। প্রাচীন মিশরীয়রা কিভাবে এত নিখুঁত পরিমাপ করেছিল তা নিয়ে গবেষকদের মধ্যে নানা মত আছে। অনেকে মনে করেন তারা সূর্যের ছায়া, তারার অবস্থান এবং সাধারণ সরঞ্জাম ব্যবহার করেই এই নিখুঁততা অর্জন করেছিল। পিরামিডের ভিতরে রয়েছে নানা রহস্যময় কক্ষ ও গলিপথ, কিংস চেম্বার, কুইন্স চেম্বার, গ্র্যান্ড গ্যালারি এবং আরও অনেক ছোট টানেল। 2017 সালে স্ক্যান পিরামিড প্রজেক্টে বিগ ভয়েড নামে একটি বিশাল ফাঁকা জায়গা আবিষ্কৃত হয়, যার উদ্দেশ্য এখনও অজানা। কেউ কেউ মনে করেন এটি নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল, আবার কেউ বলেন এটি ইচ্ছাকৃতভাবে তৈরি একটি গোপন স্থান। পিরামিডের ভিতরের কাঠামো যত গভীরে দেখা যায়, রহস্য ততই বেড়ে যায়। গ্র্যান্ড গ্যালারির উঁচু ছাদ, প্রতিটি পাথরের নিখুঁত সংযোগ এবং দেওয়ালের সোজাসুজি রেখা দেখে মনে হয় যেন মডার্ন যুগের লেজার বা উন্নত মেশিন দিয়ে এগুলো কাটা হয়েছিল। কিন্তু আমরা জানি তখন কিছুই ছিল না। তাহলে কিভাবে এই কাজ সম্ভব হয়েছিল? কিছু গবেষক মনে করেন মিশরীয়রা কাঠের মডেল ব্যবহার করত এবং প্রতিটি ব্লক নিখুঁতভাবে বসানোর জন্য অনেকবার ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি ব্যবহার করত। যখন একজন শ্রমিক একটি ব্লক বসাতো, তার পাশে আরেকজন দাঁড়িয়ে মাপ দিত এবং ফাঁক থাকলে ব্লকটি আবার সরিয়ে সেটি ঘষে মসৃণ করে বসানো হতো। এভাবে মিলিয়ন মিলিয়ন ব্লক বসাতে প্রচুর সময় লেগেছে, কিন্তু ফলাফল দাঁড়িয়েছে এক বিস্ময়কর নিখুঁত স্থাপত্য। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: এত বিশাল প্রকল্পের নেতৃত্ব দিয়েছিল কে? ইতিহাস বলছে ফেরাউন খুফু ছিলেন এই প্রকল্পের মূল উদ্যোক্তা, তবে এর প্রকৃত স্থপতি ছিলেন হেমিউন নামে একটি রাজকীয় অধ্যক্ষ, যিনি প্রকৌশল, স্থাপত্য ও সংগঠন পরিচালনায় অসাধারণ দক্ষ ছিলেন। ধারণা করা হয় তিনি এই পিরামিডের পরিকল্পনা করেছিলেন এবং হাজার হাজার শ্রমিক আর কারিগরকে পরিচালনা করেছিলেন। শ্রমিকদের জীবনযাপন ছিল বেশ সংগঠিত। তারা গ্রুপে বিভক্ত ছিল, প্রতিটি গ্রুপের আলাদা নাম ছিল, যেমন খুফুর বন্ধু বা দেবতার যোদ্ধা। এই নামগুলো পাওয়া গেছে পিরামিডের ভিতরের কিছু দেওয়ালে আঁকা গ্রাফিটি থেকে। প্রতিটি গ্রুপে একজন তত্ত্বাবধায়ক থাকত, যিনি কাজের গতি, উপকরণ সরবরাহ এবং নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করতেন। খাবারের কথা বললে শ্রমিকরা প্রতিদিন প্রচুর পরিমাণে রুটি, বিয়ার, শাকসবজি এবং মাঝে মাঝে মাংস খেত। বিশাল রান্নাঘর আর বেকারি ছিল তাদের ক্যাম্পে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন প্রায় হাজার হাজার রুটি আর শত শত লিটার বিয়ার শ্রমিকদের জন্য প্রস্তুত করা হতো, কারণ শক্তি ছাড়াই কাজ চালানো অসম্ভব। আধুনিক প্রযুক্তি দিয়ে যখন পিরামিড স্ক্যান করা হয়, তখন দেখা যায় অনেক জায়গায় ফাঁকা কক্ষ আর লুকোনো পথ আছে। এর মধ্যে কিছু হয়তো নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছিল, যেমন ভারী পাথর বসানোর সময় চাপ কমানোর জন্য বা পরবর্তী সময় মেনটেনেন্সের জন্য। কিন্তু কিছু কক্ষের উদ্দেশ্য আজও অজানা। এই অজানার মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য যা পিরামিডকে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্র করে রেখেছে। যখন আমরা পিরামিডের বাইরের দিক থেকে তাকাই, তখন দেখি এটি যেন আকাশ ছুঁতে চাইছে। কিন্তু কল্পনা করুন, যখন এটি প্রথম তৈরি হয়েছিল, তখন বাইরের প্রতিটি দিক সাদা তুরা লাইমস্টোন দিয়ে ঢাকা ছিল। সূর্যের আলোয় সেই সাদা আবরণ এতটাই উজ্জ্বল ছিল যে মাইলের পর মাইল দূর থেকেও এটি দেখা যেত। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই উজ্জ্বল স্থাপত্য ছিল ফেরাউনের ক্ষমতা আর দেবত্বের প্রতীক। সময়ের সাথে সাথে সেই সাদা কেসিং স্টোন অনেকটাই হারিয়ে গেছে। ভূমিকম্প, লুটপাট এবং সময়ের ক্ষয়ক্ষতির কারণে আজ আমরা এর মূল কাঠামো দেখতে পাই, যা গিজার বালুময় প্রান্তরে শক্তভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু এই হারিয়ে যাওয়া আবরণের গল্প কম আকর্ষণীয় নয়। মধ্যযুগে কায়রো শহরের অনেক মসজিদ ও স্থাপনা তৈরিতে পিরামিডের সাদা পাথর ব্যবহার করা হয়েছিল। পিরামিডের স্থায়িত্বেও বিস্ময়। হাজার বছরের বালির ঝড়, তীব্র গরম, ভূমিকম্প কিছুই এই কাঠামোকে ধ্বংস করতে পারেনি।
এর অন্যতম কারণ হল ভিত্তি স্থাপনের সময় মিশরীয়রা অতুলনীয় নিখুঁততা দেখিয়েছিল। তারা প্রথমে একটি বিশাল এলাকা সমান করে, তারপর ভিত্তির পাথর বসিয়ে তাতে প্রতিটি ব্লক এমনভাবে ফিট করে যাতে কোনো ফাঁক না থাকে। এই কারণে বালু বা পানি ঢুকে ভিত্তি দুর্বল করতে পারেনি। যখন মডার্ন ইঞ্জিনিয়াররা পিরামিডের মাপ নেন, তখন তারা অবাক হয়ে যান যে 4টে দিক প্রায় একেবারে সমান দৈর্ঘ্যের এবং দিক নির্দেশনায় ভুল মাত্র কয়েক মিনিটের কোণে। এত নিখুঁত পরিমাপ কেবল সূর্য আর তারার সাহায্যেই করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাচীন মিশরীয়রা সম্ভবত ধ্রুব তারা বা অন্যান্য তারার অবস্থান ব্যবহার করত এবং সেগুলোর ছায়া দেখে দিক নির্ধারণ করত। পিরামিড নির্মাণের রহস্য সমাধান করার জন্য বহু গবেষণা হয়েছে, কিন্তু আজও কোনো একটি পদ্ধতিকে শতভাগ নিশ্চিতভাবে বলা যায়নি। কেউ র্যাম্প তত্ত্বকে মানেন, কেউ অভ্যন্তরীণ র্যাম্প, কেউ বা পানির মাধ্যমে পরিবহনের ধারণাকে সমর্থন করেন। হয়তো বাস্তবে একাধিক পদ্ধতি একসাথে ব্যবহার করা হয়েছিল। পাথর কেটে স্লেজে তুলে আনা, পানির সাহায্যে ঘর্ষণ কমানো, বাইরের র্যাম্প দিয়ে প্রথম অংশ তৈরি করা এবং ওপরের অংশে অভ্যন্তরীণ র্যাম্প ব্যবহার করা। যখন আমরা এই বিশাল প্রকল্পের মানবিক দিকটা ভাবি, তখন সবচেয়ে বেশি চোখে পড়ে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম। দিনে দিনে, বছরে বছরে তারা এই কাজ করেছে, রোদে পুড়ে, ঘামে ভিজে, তবুও নিজেদের দক্ষতা ও শক্তি দিয়ে এক অনন্য সৃষ্টি দাঁড় করিয়েছে। হয়তো তারা জানতো তারা এমন কিছু তৈরি করছে যা হাজার হাজার বছর পরেও টিকে থাকবে, আর তাদের নাম হয়তো কেউ জানবে না, কিন্তু তাদের সৃষ্টি অমর হয়ে থাকবে। পিরামিডের ইতিহাস শুধু পাথরের ইতিহাস নয়, এটি মানুষের ইচ্ছা শক্তি, পরিকল্পনা আর পরিশ্রমের ইতিহাস। এটি প্রমাণ করে সঠিক উদ্দেশ্য ও সংগঠন থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। আজ যখন পর্যটকরা গিজায় আসে, তারা শুধু একটি স্থাপত্য দেখে না, তারা দেখে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এক বিস্ময়। কেউ ছবি তোলে, কেউ ভেতরে ঢোকে, কেউ দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে এই মহাকাব্যের দিকে তাকিয়ে থাকে। হয়তো তাদের মনে একই প্রশ্ন ঘুরতে থাকে, কিভাবে এটি তৈরি হলো? আর হয়তো এই প্রশ্নের উত্তর কখনো পুরোপুরি জানা যাবে না, কিন্তু হয়তো সেটাই এর সৌন্দর্য। কিছু রহস্য না থাকলে হয়তো এই পিরামিডগুলো শুধু পুরনো পাথরের স্তূপ হয়ে যেত। রহস্যই এগুলোকে জীবন্ত রাখে, রহস্যই আমাদের কল্পনাকে উস্কে দেয়। হাজার হাজার বছর আগে যারা এই পিরামিড তৈরি করেছিল, তারা হয়তো চেয়েছিল তাদের রাজাকে অমর করে তুলতে, কিন্তু তারা জানতো না এই কাঠামো শুধু রাজাকে নয়, তাদের নিজেদেরকেও ইতিহাসে অমর করে তুলবে। তাই যখন আপনি গিজার মরুভূমিতে দাঁড়িয়ে পিরামিডের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন এটি শুধু প্রাচীন মিশরের একটি প্রতীক নয়, এটি মানুষের সৃষ্টিশীলতা, দৃঢ়তা আর স্বপ্ন পূরণের ক্ষমতার চিরন্তন প্রতীক। এবং হয়তো যখন সূর্য পিরামিডের শীর্ষে আলো ছড়াবে, তখন আপনি অনুভব করবেন সেই একই বিস্ময় যা 4500 বছর আগেও মানুষ অনুভব করেছিল, যখন তারা প্রথম এই অবিস্মরণীয় সৃষ্টি দেখেছিল।